অল্টারনেটিং কারেন্ট। আচ্ছা, অল্টারনেটিং কারেন্টের প্রোডাকশন পড়ানো হয়ে গেছে। তো কী করে অল্টারনেট কারেন্ট প্রোডাকশন হচ্ছে আমি তার থেকে জাস্ট কোট করে লিখছি যে এই যে দুটো পোল পিসেস, তার মাঝখানে এই হচ্ছে আর্মেচার, নর্থ পোল সাউথ পোল, এরা ঘোরাঘুরি করে এটা এটা রোটেট করছে, রোটেট করলে আমার এই জিনিসের মধ্যে একটা ইএমএফ প্রোডাকশান হচ্ছে, দ্যাট ইজ এপসিলন ইজ ইকুয়াল টু এপসিলন নট সাইন ওমেগা টি। আমি কস দিয়েও লিখতে পারি ফেজ চেঞ্জ করে, আমার প্রয়োজন নেই, আমি সাইন দিয়েই আপাতত লিখছি। তাহলে এটা দিয়ে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, যে ইএমএফটা প্রোডাকশান করছে তার গ্রাফ হবে এইটা, সাইন ওমেগাটির গ্রাফ। এইটা হচ্ছে এপসিলন নট, যেটা পিক ভোল্টেজ, এটাও এপসিলন নট পিক ভোল্টেজ। পিক টু পিক হচ্ছে টোয়াইস এপসিলন নট, পিক টু পিক টোয়াইস এপসিলন নট। সে তার সাইন চেঞ্জ করছে বা ডাইরেকশন চেঞ্জ করছে, একটা পজিটিভ হাফ একটা নেগেটিভ হাফ। এই কার্ভটার মধ্যে অনেকগুলো কথা বলার আছে, কার্ভটা আরেকবার আমি আঁকছি। এইটা সাইন কার্ভ, এটা হচ্ছে এপসিলন, এটা যদি আমরা বলি ওমেগা টি, তাহলে এটা হচ্ছে সাইন কার্ভ। বুঝে নে, যত এইখান থেকে আমি টপের দিকে এগোচ্ছি স্লোপ ফল করছে, স্লোপ ফল করছে, এখানে ফ্ল্যাট, এখানে স্লোপ নেগেটিভ হচ্ছে, তার মানে ডিক্রিজ করছে, এখানেও স্লোপ নেগেটিভ, এইখানে স্লোপ ফ্ল্যাট, তার মানে নেগেটিভটা ঘটনাটা জিরো হয়ে গেল, তারপরে আবার স্লোপ পজিটিভ হচ্ছে। স্লোপ নেগেটিভ মানে কমছে, স্লোপ পজিটিভ মানে বাড়ছে। আমাদের এখানে স্লোপ জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই এসি স্টাডি করতে গেলে। কার্ভের স্লোপকে ভালো করে দেখতে হবে যে তার কি ঘটছে। তাহলে যেটা এপসিলন আমি তৈরি করেছি আর্মেচার ঘুরিয়ে, সেইটা হচ্ছে, এইটা হচ্ছে তার ইকুয়েশন। একদমই তাই, ইএমএফ। আচ্ছা, এবার একটা ফার্স্ট যে জায়গাটা দেখতে হবে, আমাকে যদি একটা ডিসি ভোল্টেজ চলে 5 ভোল্ট ডিসি, আমি জিজ্ঞেস করলাম ঠিক আছে 0 সেকেন্ড থেকে 5 সেকেন্ড অবধি ডিসি ভোল্টে অ্যাপ্লাই করেছি, এভারেজ ভ্যালু কত? তুই বলবি 5 ভোল্ট, কারণ সবসময় তো 5 ভোল্টই আছে। এখানে কিন্তু তা নয়, এখানে এপসিলন কোয়ান্টিটিটা উইথ টাইম চেঞ্জ করে যাচ্ছে। তাহলে আমাকে যদি এভারেজ পেতে হয়, তাহলে আমাকে কিভাবে এভারেজ পেতে হবে? এনি কোয়ান্টিটির এভারেজ, মানে এপসিলন ইন্টু ডিটি ইন্টিগ্রেশন 1/t ইন্টু 0 টু টি। এপসিলনের এভারেজ করব, টাইমের রেসপেক্টে করছি, টোটাল টাইম পিরিয়ড দিয়ে ডিভাইড করলাম। টোটাল টাইম পিরিয়ড কোনটা? এটা 0 টু টি, আমি এটাকে ইন্টিগ্রেট করব। দিস ইজ এপসিলন এভারেজ। মনে রাখ, যে কোনো এভারেজ, আমরা এসিতে প্রচুর এভারেজ পাবো, সেই এভারেজ কোয়ান্টিটিটাকে মনে রাখ আমরা এইভাবে ডিফাইন করি। ঠিক আছে, বসাই 1/t 0 টু টি এপসিলন নট সাইন ওমেগা টি ডিটি। ও, এটা হচ্ছে যে এভারেজের ফর্মুলাই তাই। মানে ধর আমি বললাম যে তোর ক্লাসে নাম্বার এভারেজ কত, তাহলে সবার নাম্বারকে যোগ করতে হবে, ডিভাইডেড বাই নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে ডিভাইড করতে হবে। সবার নাম্বারটা যে যোগ করছিস থ্রু ইন্টিগ্রেশন, তাহলে তো ভেরিয়েবলটা দিতে হবে। আচ্ছা, আমি একটা কাজ করলাম, এটাকে ডি ওমেগা টি করলাম, এটাকে ওমেগা দিয়ে করে দিলাম, ওমেগা টি এপসিলন নট 0 টু টি সাইন ওমেগা টি ডি অফ ওমেগা টি। ঠিক আছে, বা একটা কাজও করা যায়, সাইন এটির 1/a হয়, এটা ডিটি দিয়ে রাখা যায়, অসুবিধা নেই। সাইন ওমেগা টি বা ডি ওমেগা টি আমি বলছি, আলটিমেটলি সাইন ওমেগা টি ডি ওমেগা টি ইন্টিগ্রেশন করছিস,
তাই তো? যদি আমি চেঞ্জ অফ ভেরিয়েবল করি সেটাও মাথায় রাখ, টি আর ওমেগা টি। টি যখন জিরো ওমেগা টি জিরো, টি যখন টি তখন ওমেগা ইন্টু টি দ্যাট ইজ 2 পাই। তাহলে এটা হয়ে গেল বেসিক্যালি 2 পাই। চেঞ্জ অফ ভেরিয়েবল করলাম ইন্টিগ্রেশনে। টিতে ছিল 0 to t, আমি ওমেগা টি দিয়ে ভেরিয়েবল সেট করলাম, তাহলে টি যখন জিরো ওমেগা টিও জিরো, টি যখন ক্যাপিটাল টি তাহলে ওমেগা ইন্টু ক্যাপিটাল টি, তাহলে 2 পাই। তাহলে এটা 0 to 2 পাই। ঠিক আছে, তাহলে আমি এটাকে এরকম লিখলাম, এপসিলন নট বাই ওমেগা টি 0 to 2 পাই সাইন জেড ডিজেড, যেখানে ওমেগা টিটা জেড বলো। তা সাইন জেড ডিজেড এর ইন্টিগ্রেশন করছিস ফ্রম 0 to 2 পাই, 0 to 2 পাই সাইন জেড ডিজেড ইন্টিগ্রেশন করছিস, তার মানে এরিয়া হিসাব করছিস, তাই তো? ইন্টিগ্রেশন মানে তো এরিয়া আন্ডার দ্য কার্ভ। তাহলে এর পুরো এরিয়াটা কি হবে? এটা প্লাস, এটা মাইনাস, সব মিলিয়ে কত হলো? 0। দ্যাট ইজ এভারেজ ইজ 0। কারেক্ট, সেটা তো আমার ম্যাথমেটিক্যালি এস্টাবলিশ করতে হবে, কারণ এই ঘটনাগুলোই পরে চেঞ্জ করে চলে যাবে, এই ঘটনাগুলোই পরে চেঞ্জ করে চলে যাবে, দেখবি তখন যে সব ঘটনা পাল্টে যাচ্ছে। মানে আর ইকুয়াল থাকবে না? হ্যাঁ, মানে সাইন ফ্যাক্টরিয়াল হবে না, না সেটা নয়, বুঝবি। তাহলে একটা জিনিস আমি বুঝলাম, যদি পিওরলি একটা অল্টারনেটিং কোয়ান্টিটি হয় যেটা সাইনোসয়েডালি ভ্যারি করছে, তাহলে তার এভারেজ ফর এ কমপ্লিট টাইম পিরিয়ড ইজ 0। আবার বলছি, মনু তুই পরে ভিডিওটা পাবি, তুইও বুঝে নে ভালো করে, যে একটা অল্টারনেটিং কোয়ান্টিটি যেটা সাইনোসয়েডালি ভ্যারি করছে, তার একটা কমপ্লিট টাইম পিরিয়ডে সেই কোয়ান্টিটিটার এভারেজ 0 হয়। কিন্তু হাফ টাইম পিরিয়ডে কি 0 হবে? মানে এইটুকু পার্টে কি 0 হবে? এইটুকু পার্টে কি 0 হবে? তা তো হবে না। দেখা যাক সেটা কত হয়। তাহলে এইটুকু পার্ট, তাহলে সেখানে আমি কি করব না, এপসিলন এভারেজ ফর হাফ টাইম পিরিয়ড t/2 এরকম করে বোঝালাম ব্যাপারটাকে। তাহলে 1/t/2 দ্যাট ইজ 2/t ইন্টিগ্রেশন 0 to t/2, আবার ওই একই এপসিলন নট সাইন ওমেগা টি ডিটি, তাহলে 2/t, আবার সেই ওমেগা আমি একদম ফেলে দিচ্ছি, হ্যাঁ ওই আগেকার মতো করে। 0 to ওটা কত ছিল? পাই, 2 পাই ছিল, তার t/2 তাহলে পাই সাইন ওমেগা টি ডি ওমেগা টি দ্যাট ইজ টুয়াইস এপসিলন নট বাই ওমেগা টি। এইটা কত হচ্ছে? 0 to পাই সাইন জেড ডিজেড, সাইন জেডের ইন্টিগ্রেশন কত হয়? মাইনাস কস জেড, সো মাইনাস টুয়াইস এপসিলন নট বাই ওমেগা টি। আচ্ছা ওমেগা টি কত? 2 পাই, 2 পাই বসিয়ে দিলাম, সাইন জেডের মাইনাস কস জেড, মাইনাসটা এখানে লিখেছি, 0 to পাই কস পাই মাইনাস, ঠিক আছে? মাইনাস মাইনাসে প্লাস, এটা -1 মাইনাস প্লাস, এটা নন জিরো। এটা ভ্যারি করছে টাইমের সঙ্গে সঙ্গে, এর ম্যাগনিটিউডটাও ভ্যারি করছে। হুম, তাহলে 2/পাই হচ্ছে 0.637, এই এসএল অর্ডারতে দেওয়া আছে, দেখে নিস, ঠিক আছে?
নেক্সট আমরা একটা কোয়ান্টিটি স্টাডি করছি হুইচ ইজ রুট মিন স্কোয়ার। রুট মিন স্কোয়ার এই জিনিসটা কেন স্টাডি করা হচ্ছে? এই জিনিসটা স্টাডি করা হচ্ছে এই কারণে, এই আরএমএস ভ্যালুটা যেটা বেরোবে, যে অল্টারনেটিং কোয়ান্টিটি, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু ডিসি। যদি একটা ডিসি পাস করতো যে সেম অ্যামাউন্ট অফ হিট প্রোডাকশন হচ্ছে, তাহলে কত ডিসি হলে হতো, দ্যাট ইজ আরএমএস। এসএলআরতে একটা পয়েন্ট লেখাও আছে, সুন্দর করে দেখলাম আমি, লেখাও আছে রুট মিন স্কোয়ার, পেজ নাম্বার 7.3, রুট মিন স্কোয়ার অর দ্য ভার্চুয়াল অর দ্য এফেক্টিভ ভ্যালু অফ এসি। এই কথাগুলো কেন বলা হচ্ছে? তিনটে কথা বলা হলো, রুট মিন স্কোয়ার অর দ্য ভার্চুয়াল অর দ্য এফেক্টিভ ভ্যালু। যখন কোনো এসি আমরা মেজারমেন্ট করি, ভোল্টেজ বল, কারেন্ট বল, যাই বল, একটা ইনস্ট্রুমেন্ট তো ইউজ করতে হবে। সেই ইনস্ট্রুমেন্ট যেটা মেজার করবে, দ্যাট ইজ নট পিক ভ্যালু, ইট ইজ আরএমএস ভ্যালু। তাহলে ব্যাপারটা কি আরএমএস? ইট ইজ ডিফাইন, মানে এই কথাটা আবার বলছি, কিন্তু যখনই তোর নিউমেরিক্যাল প্রবলেমসে থাকছে, কোথাও থিওরিতে বলা থাকছে এই একটা 220 ভোল্ট এসি ইউজ করা হয়েছে, বুঝবি সেটা আরএমএস এর কথা বলা হচ্ছে। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ভ্যালু অফ এ ডাইরেক্ট কারেন্ট which produces the same heating effect in a given resistor as it produced by the given alternating current when passed for the same time. তোর এসএল অরোরার বইতে কারেন্টের এভারেজ ধরে করেছে, আমি ভোল্টেজের এভারেজ ক্যালকুলেশন করেছি। অসুবিধা নেই, কারেন্টের করতে গেলে আমাকে সেই রকমভাবে বসিয়ে দিতে হবে। I equal to I naught sin omega t, আমি এখানে ধরেছি এপসিলন ইজ ইকুয়াল টু এপসিলন নট সাইন ওমেগা টি। কেন আমি এখানে এপসিলন ধরলাম, কেন কারেন্ট ধরলাম না, সেই কারণটাও একটু জেনে রাখ। দেখব আমি কিছুক্ষণ পরে কারেন্ট এবং ভোল্টেজ একই সঙ্গে যাচ্ছে না। একই সঙ্গে যাচ্ছে না মানে দুজনে একসঙ্গে ম্যাক্সিমাম বা দুজনে একসঙ্গে মিনিমাম হচ্ছে না। বুঝে গেল? না, সেই ঘটনাগুলোই সব কনসেপ্ট চেঞ্জ হয়ে যাবে এখন, ঠিক আছে? তার মানে হ্যাঁ, মানে চেঞ্জ হয়ে যাবে, মানে ও ম্যাক্সিমাম মানে এ ম্যাক্সিমাম হবে, এই ব্যাপারটাই চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য আমি প্রথমে আমি কারেন্টটাকে ধরছি না, এভারেজ ক্যালকুলেশন দেখাচ্ছি না, ঠিক আছে? আমি দেখব আগে যে কোনো একটা অল্টারনেটিং কোয়ান্টিটি, সেটাকে আমি এপসিলন ইজ ইকুয়াল টু এপসিলন নট সাইন ওমেগা টি ধরে দেখালাম যে এইরকম অল্টারনেটিং কোয়ান্টিটির এভারেজ, হাফ পিরিয়ডের এভারেজ, রুট মিন স্কোয়ার কেমন হয়, এই জিনিসগুলো বের করে দিচ্ছি। পরে অল্টারনেটিং কোয়ান্টিটিটা যেটা হবে আমি সেই ফর্মুলা অনুযায়ী বসিয়ে দেবো। এই যে রেডি করা থাকলো টুয়াইস এপসিলন নট বাই পাই, ওখানে ফুলে 0 রেডি করা থাকলো, রুট মিন স্কোয়ারটা বের করবো, রেডি করা থাকলো, যে অল্টারনেটিং কোয়ান্টিটি হবে আমি ফর্মুলায় বসিয়ে দেবো। বুঝে গেল? হ্যাঁ, তাহলে রুট মিন স্কোয়ার, প্রথমে আগে স্কোয়ার করো, তার মিন নাও মানে এভারেজ নাও, তার রুট নাও, এতগুলো কথা। তাহলে কি কি হলো? প্রথমে স্কোয়ার করো, তারপরে তার মিন নাও, তারপরে তার রুট নাও। তাহলে ধরলাম আমি এপসিলন ইজ ইকুয়াল টু এপসিলন নট সাইন ওমেগা টি, এপসিলন স্কোয়ার ইজ এপসিলন নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। This is epsilon naught square by 2 into twice sin square omega t. This is epsilon naught square by 2 sin square theta. 2 sin square theta কত হয়? 1 minus cos 2 theta, তাই তো? হ্যাঁ, 1 minus cos 2, তাই তো? তাহলে এপসিলন স্কোয়ারটা এটা হলো, তাহলে এটার এভারেজ করতে হবে।
এই যে রুট অফ মিন অফ দ্য স্কোয়ার, আগে স্কোয়ার করা হলো, তার মিন করো, তার রুট নাও, ঠিক আছে? আচ্ছা। এভারেজ হুম। integration 1 by t 0 to t dt, correct? হুম। integration 0 to t dt এ কত? এটা 1 by t 0, এটা পুরো cos 0 to ফুল টাইম পিরিয়ডে অল্টারনেটিং কোয়ান্টিটি সাইনোসয়েডাল কোয়ান্টিটির এভারেজ কত হয় দেখেছিলাম, 0। ছাড়ো, তাহলে পড়ে থাকছে কি এটা 1 by t 0 to t 7 square by 2 dt, that is epsilon naught square টোটালটা by 2। কি নিলে তো জিরোই হবে দুটোতে। কেন? এটা দিকে অল্টারনেটিং আছে, ও না না না। এখানে টি এলো, এখানে 1 বাই টি কেটে কুটে গিয়ে 1, ও আচ্ছা আচ্ছা। তাহলে কি দাঁড়ালো? এপসিলন স্কোয়ারের এভারেজ হলো এপসিলন স্কোয়ার বাই 2। হুম, বুঝতে পেরেছি। তাহলে আরএমএস কি? রুট অফ দ্য মিন স্কোয়ার। এপসাইলন বাই রুট মিন। এটা হলো রুট মিন স্কয়ার, এটা ডিসির সঙ্গে ইকুয়াল। এই ম্যাথমেটিক্স তো বেশি মনে হচ্ছে। তাহলে একটা জিনিস এটা বোঝা গেল, সেটা কি, যে আরএমএস একটা কোয়ান্টিটি হয় পিক ভ্যালু বাই রুট 2, এবং এসি ইনস্ট্রুমেন্ট, এসি যে ইনস্ট্রুমেন্ট, এ কথাটা ভালো করে মাথায় রাখ, যেটা মেজার করবে, মেজার্স দিস। এসি। ইয়েস, এসি ভোল্টমিটার, এসি মিলিঅ্যামিটার, এসি অ্যামমিটার, সব ডিসির থেকে আলাদা এদের মেকানিজম। মানে এটা ওই ভোল্টমিটার না যেটা আমরা পড়েছি? না, একদমই না। ও আচ্ছা আচ্ছা। এবং সেটা এটা মেজার করবে, নট এপসিলন নট। বুঝতেই পারছিস আরএমএস ভ্যালুটা পিক ভ্যালুর থেকে কম, কারণ 1 বাই রুট 2 দিয়ে, মানে রুট 2 দিয়ে ডিভাইড করা হচ্ছে, রুট 2 ইজ গ্রেটার দেন 1, কারণ আরএমএস ইজ লেস দেন পিক। ওকে, এবারে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে ঠিক আছে হিট কতটা প্রোডাকশন হচ্ছে, তুমি বলো হিট প্রোডাকশন করার জন্য আমার কাছে কি লাগে? কারেন্ট। দেখ, কারেন্টটা যদি অল্টারনেটিং হয় তাহলে তার হবে আই নট বাই রুট 2। কারেন্টটাকে যদি আমি এরকম ভাবি, আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি, ধর ভাবলাম, তাহলে তাহলে কি হবে? হিট আই আর এম এস এর স্কোয়ার আর ইন্টু টি, বুঝা গেল? আই নট বাই রুট 2 এর হোল স্কোয়ার আর টি, সো হাফ অফ আই নট স্কোয়ার আর টি, এটা হচ্ছে হিট। অলরাইট, আচ্ছা, এখানে একটা ফেনোমেনা এবার আমরা অ্যানালাইসিস করব, যেটাকে আমরা বলছি ফেজর ডায়াগ্রাম। এটা দুজনকেই বলছি খুব ভালো করে রিয়েলাইজ কর, ফেজর এর উপরেই গোটা এসি দাঁড়িয়ে আছে। ফেজর বইতে একটা ডেফিনেশন লেখা আছে 7.6 পেজে,
a diagram that represents alternating current and voltage of the same frequency as rotating vector along with proper phase angle. তার মানে ফেজর কথাটার একেবারে স্ট্রেট ফরওয়ার্ড মিনিং হচ্ছে রোটেটিং ভেক্টর। আমার একটা সার্কুলার মোশন মতো শুনতে লাগলো। ওখানে ওটা সার্কুলার মোশন নেই, ডিরেকশনটা ঘুরছিল। ঘটনাটাকে বোঝ। একটা জিনিস বোঝ ভালো করে, যখন আমি সিম্পল হারমোনিক মোশন পড়িয়েছিলাম তখন আমি তোদেরকে একটা কথা বলেছিলাম যে যদি কোনো একটা রেডিয়াস ধর, সে যদি একটা সার্কেল করে, তার যে টিপের যে প্রজেকশন অন এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস এক্সিকিউট সিম্পল হারমোনিক মোশন। মনে পড়ে? ইউটিউবে এক্সপেরিমেন্ট একটা শ্যাডো দিয়ে করে। ঠিক ঠিক ঠিক, একটা বল চলবে, ঘুরছে, ওর শ্যাডোটা একদমই তাই। ঠিক, শ্যাডো মানেই প্রজেকশন, প্রজেকশন কথাটার মানেই হচ্ছে শ্যাডো। এই একটা প্রজেকশন, এই একটা প্রজেকশন, এর দুটোই সাইন বা কসে যাচ্ছে অ্যাজ ফার অ্যাজ এই জিনিসটা ঘুরছে। তাহলে এই যে জিনিসটা, এটা হচ্ছে রোটেটস অন আ সার্কেল। তাহলে তার যে প্রজেকশন দ্যাট ইজ এসএইচএম, এটা আমরা জেনে গেছি। আমরা এখানে কি করলাম, এই আইডিয়াটাকে একটুখানি এনলার্জ করে দিলাম। কি এখানে অসিলেট করছে কে? কারেন্ট অ্যান্ড ভোল্টেজ, কারণ পড়ছি এসি, আমরা সাইনোসয়েডাল ভেরিয়েশনই নিচ্ছি আপাতত। তার মানে আমি তো এটা বলতেই পারি যে মেন ভোল্টেজ যে অ্যাম্পলিটিউডটা, সেটাকেই যদি আমি ধরে নিই অ্যাজ এ রোটেটিং ভেক্টর লাইক দিস, হ্যাঁ, এপসিলন নট, ওটাই লাইক রেডিয়াস, সেটাকে যদি একটা ভেক্টর বলে ভাবি আমি, আমার ভাবতে তো দোষ নেই, আমি ভাবছি ওটা একটা ভেক্টর। এই নে ভেক্টর, এ ঘুরছে, যখনই ঘুরছে তার প্রজেকশন গুলো সিম্পল হারমোনিক মোশন করছে। তাহলে যদি আমি একবার ভেবে নিই যে আমি এরকম একটা ভেক্টরের কনসিডার করলাম যেটার ভ্যালু হচ্ছে এপসিলন নট অ্যান্ড দ্যাট রোটেটস, তাহলে তার যে কোনো একটা প্রজেকশন তো সাইন ওমেগা টি হবে, এক্স বা ওয়াই কিছু একটা। আমি যদি বলি ক্লকে যাচ্ছে, ইনিশিয়ালি এখানে ছিল, ভালো করে বুঝেন, একদম সিম্পল হারমোনিক মোশন পড়াচ্ছি। ইনিশিয়ালি এখানে ছিল, কিছুক্ষণ পরে এখানে গেল, অ্যাঙ্গেল কি করব? এটা ফাই ছিল, টি টাইমে ওমেগা টি গেল, তাহলে টোটাল কত হলো? এপসিলন ইজ ইকুয়াল টু এপসিলন নট সাইন অফ ওমেগা টি প্লাস ফাই, এই যে এই কম্পোনেন্টটা। আমি যদি বলি একটু এদিকে চলে এসছে, তাহলে ফাই ছিল আর ওমেগা টি এলো, তাহলে হলো কত? ফাই মাইনাস ওমেগা টি। ঠিক আছে, তার মানে তাহলে ঘটনাটা কি হচ্ছে, আমি যদি একবার দেখতে পাই কিরম কিরম করে ঘুরছেও, আমি সেই বুঝে একটা ফেজর ডায়াগ্রাম ড্র করে নেব। তাহলে ফেজর ব্যাপারটা কি না, একটা রোটেটিং ভেক্টর বলে আমরা ভাবছি, সেই ভেক্টরটা আর কিছুই না, আমার এখানে যে অল্টারনেটিং কোয়ান্টিটিটা ভ্যারি করছে, সেই অল্টারনেটিং কোয়ান্টিটিটার যে অ্যাম্পলিটিউডটা, ওইটাকেই ভেবে নিচ্ছি, আর কিছু না। ঠিক আছে, এইবার খেলাটা স্টার্ট হচ্ছে। তাহলে এটা মাথায় রাখ, একটা একটা করে জিনিস যাব, একটা একটা করে ফেজার কারেকশন করতে করতে যাব। প্রথমে কি করলাম,
না একটা রেজিস্টারের এগেনস্টে একটা অল্টারনেটিং কোয়ান্টিটিকে দিয়ে দিলাম। আমি জানি এপসিলন ইজ ইকুয়াল টু এপসিলন নট সাইন ওমেগা টি, এটাই দেওয়া হয়েছে। আমি ধরে নিলাম এখানে কারেন্ট হচ্ছে আই। তাহলে রেজিস্ট্যান্সের এগেনস্টে ভোল্টেজ ড্রপ কত? আইআর। কারশফ বলছেন এপসিলন ইজ ইকুয়াল টু আইআর, কেভিএল, ঠিক তো? তাহলে আই কত? এপসিলন বাই আর, দ্যাট ইজ এপসিলন নট সাইন ওমেগা টি বাই আর, that is I not sin omega t। তাহলে কি হলো? ভোল্টেজ কত ধরেছিলাম, এই যে কারেন্ট কি পেলাম, এই যে এই দুজনের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স আছে? আচ্ছা, এই দুজনের কি ভ্যালু সেম? তাহলে আমি এবার কি করলাম, ফেজারটাকে কিরম ড্র করছি দেখ। আমি বললাম যদি আমি ভেবে নিই এপসিলন এভাবে ঘুরছে, এপসিলনটা এইভাবে ঘুরছে, ভোল্টেজটা, তাহলে কারেন্টও এরই সঙ্গে ঘুরছে কিন্তু একটু স্লো ম্যাগনিটিউডে। ছোট হয়ে গেলেই তো, আর দিয়ে ডিভাইড করেছি তো, তাই ছোট হয়ে গেছে। তাহলে এরা দুজন এরকম আঙুলের মতো, এই আঙুলটা তার থেকে একটু ছোট, একই সঙ্গে ঘুরছে কিন্তু যদি ফেজ ডিফারেন্স থাকে, যদি কোথাও পাই এরকম করে ঘুরবে, ফিক্সড ডিপেন্ডিং অন দ্য সার্কিট। এই অ্যাঙ্গেলটা ফিক্স হবে, কত অ্যাঙ্গেল হবে ওই সার্কিট কম্পোনেন্টস কি আছে, এল কত আছে, আর কত আছে, কি আছে না আছে, এসবের উপরে অ্যাঙ্গেলটা ঠিক হবে। সেটা বুঝে যাবে, একটু পরে বুঝে যাবে। কিন্তু একটা জিনিস বুঝে নে, তাহলে দেখ দুটো কোয়ান্টিটি, তিনটে কোয়ান্টিটি, চারটে কোয়ান্টিটি, সবাইকে যদি আমি এরকম করে আঁকতে শুরু করে দিই, তাহলে তো সবাই রেসপেক্টে আমি বুঝে যাবো কে কোথায় আছে, কত ফেজে পিছিয়ে আছে। এই ছবিটা অ্যাকচুয়াল মিনিং হচ্ছে এরা কিন্তু ঘুরে যাচ্ছে, আর একজনের সঙ্গে একজনের উপরে এরকম করে ঘুরে যাচ্ছে। আমরা না এই বারবার ঘোরাটা আঁকি না, মনে মনে জানি ওটা ঘুরছে, আমরা এরকম এঁকে দিই বাইরে, বাইরে মানে আলাদা করে। দ্যাট ইজ দিস। এই বারবার সার্কেল মার্কেল এসব করারটা আমাদের প্রয়োজন নেই, আমরা এরকম এঁকে দিলাম, অ্যাকচুয়ালি এটা ঘুরছে। এইবার কি হলো, তাহলে আরে আমি দেখতে পেলাম ভোল্টেজ অ্যান্ড কারেন্ট সেম ফেজ। ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, একই সঙ্গে যাওয়া আসা করে। এবারে আসি এলে। একই, এ যদি ভোল্টেজটা বাড়ানোর চেষ্টা করে, তাহলে এল এর ভেতর দিয়ে ভোল্টেজটা বাড়ানোর চেষ্টা করবে, সঙ্গে সঙ্গে ও বলবে যে আমার এগেনস্টে ভোল্টেজ বাড়ছে মানে কারেন্ট বাড়ছে, তাহলে আমাকে ব্যাক ইএমএফ তৈরি করতে হবে। দেখ এল এর ওই ছোট্ট ব্যাক ইএমএফ এর কনসেপ্ট এখানে কিরকম ভাবে কাজে লাগছে। তুই যখনই ভোল্টেজটা বাড়াতে চাইছিস মানে কি কারেন্ট বাড়াতে চাইছিস, সে বলছে যে না আমি কারেন্ট বাড়াতে দেবো না। তাহলে আমি যদি বলি আমি কারেন্ট বাড়াতে দেবো না, তাহলে আমাকে কি করতে হবে, নিজে নিজে একটা ভোল্টেজ তৈরি করতে হবে, এবং সেটা কোন দিকে তৈরি করতে হবে, এর উল্টো দিকে তৈরি করতে হবে। দ্যাট ইজ ব্যাক ইএমএফ। তাহলে ব্যাক ইএমএফটা কত? মাইনাস এল ডিআই ডিটি। তাহলে নিশ্চয়ই এপসিলন মাইনাস এল ডিআই ডিটি দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। মানে এপসিলন মাইনাস এল ডিআই ডিটিটা জিরো। তুই কেভিএল কর না,
এটা প্লাস এটা মাইনাস ধরে নে, তাহলে এটাও প্লাস তো এটা মাইনাস হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ভাবছি এটা কোথা থেকে তাহলে এপসিলন ইজ ইকুয়াল টু এল ডিআই ডিটি। হুম, ব্যাক ইউনিটটা বেরোলো। তাহলে ডিআই ডিটি ইজ ইকুয়াল টু এপসিলন বাই এল। দেখ আগের দিনের পড়া কিভাবে কানেক্টেড এটা বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ, আগের দিনের পড়া যদি কেউ না করে এই পড়ায় কিছু পারবে না সে। এইটাই বুঝতে পারবে না, এর ডিআই বাই ডিটি। আর ওর যদি না বুঝতে পারে ওর গোটা চ্যাপ্টার ধোঁয়া হয়ে গেল, আর কিছু কানেকশন করতে পারবে না। পুরোটাই তো বিজাদের। আচ্ছা আচ্ছা ডিআই কর ইন্টিগ্রেশন। তবে এই কোশ্চেনগুলো খুব ভাবার, মানে মাঝে মধ্যেই গুলিয়ে যায় ডিরেকশন ডিরেকশন। আই ওমেগা cos omega t minus plus something I1 which is independent of time, কারণ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট তো একটা আসবে, আর সেই কনস্ট্যান্টে নিশ্চয়ই ভেরিয়েবল থাকবে না। ডিআই বাই ডিটিটা কি আই লিখলো? ইন্টিগ্রেশন করলাম ডিআইটাকে, ডিটিটাকে ওদিকে পাঠিয়ে দিই, ও, ডিটিটা তো এদিকে চলে গেল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাই তো? এটা বুঝতে পারছি অনেক। এটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টে ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, কারণ কনস্ট্যান্টে তো আর ভেরিয়েবল থাকবে না। তাহলে এটা একটা এমন একটা কারেন্ট যার মধ্যে কোনো টাইম নেই, তার মানে সে ডিসি। আমি ডিসি অ্যাপ্লাই করিনি, তাহলে এটা জিরো। লজিকটা বুঝে নে। এই তো এসএলআর ওই একই লজিকে করেছে। এখানে যে এসি কারেন্ট বার করছি, হুম, ডিসি কারেন্টের আই এলো কি করে? ইন্টিগ্রেশন থেকে এসছে, একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দিতে হয় না? তাহলে কি দাঁড়ালো? দুটো তো একসঙ্গে কখনো থাকতে পারে না, না? মানে আই আমি দিইনি, থাকতেই পারে। নন জিরো হতে পারে। আমি দিইনি, আমি পিওর এসি দিয়েছি। মাইনাস কস ওমেগা টি, কস অফ কি লিখবো? মাইনাস কস ওমেগা টি, মাইনাস পাই মাইনাস করলেই হয়ে যাবে। পাই মাইনাস ওমেগা টি করলে মাইনাস কস সাইন অফ ওমেগা টি মাইনাস পাই বাই টু। চেক কর, প্রথমে মাইনাস কমন নিয়ে নে, পাই বাই টু মাইনাস ওমেগা টি, সাইন পাই বাই টু মাইনাস ওমেগা টি মানে কস ওমেগা টি, তাই তো? হ্যাঁ, কিন্তু এখানে তো গোলমাল ঘটনা ঘটে গেছে। ফেস চেঞ্জ হয়ে গেছে। ওই দেখ, এপসিলন কি ধরেছি? এপসিলন নট সাইন ওমেগা টি। কারেন্ট কি পাচ্ছিস? পাই বাই টু তাহলে কারেন্ট এগিয়ে আছে না পিছিয়ে আছে? আছে। ব্যাস, ফেজর কি আঁকছি? মনে আছে ফেসগুলো কবে করেছিলাম? এটা এপসিলন, এটার থেকে আই এটা একটু ছোট, এর থেকে এটা পিছিয়ে আছে, পাই বাই টু। আমি আর এসব আঁকলাম না, এই যে সেকেন্ড হ্যান্ড আওয়ার হ্যান্ড লাগে। এই এই এটা আই, এটা ভি, এল, এটা আই এল মানেই আই, কারণ আর কেউ নেই সার্কিটে। এল মানে এল এর ভেতর দিয়ে কারেন্ট, এসি এসি ও নয় এসি নয়। আই এল মানে এল এর ভেতর দিয়ে কারেন্ট, সেই মানেই সার্কিটের কারেন্ট। আর আছেটা কি এখানে? আর আছেটা কি? ঠিক ঠিক। দেখ দেখ ভোল্টেজ এগিয়ে গেছে কারেন্টের থেকে,
এখানে কি পেয়েছিলি? কি পেয়েছিলি? মানে জিরো ছিল ফেস ডিফারেন্স। এটা ভি, এটা আই, আর মানেই আই, হ্যাঁ হ্যাঁ ভি মানেই ভি আর। হ্যাঁ। তাহলে বোঝা গেল? এখানে এটা হলো না, না এরকম ফেস চেঞ্জটা ও, ব্যাক। ফেস চেঞ্জটা কেন হলো? ভেরি গুড, গুড কোশ্চেন। কেন ফেস চেঞ্জ হলো হ্যাঁ দেখা যাক। এখানে একটা একই এলিমেন্টই তো নেওয়া হয়েছে, আগের বারে তো রেজিস্ট্যান্স নেওয়া হয়েছিল সার্কিটে খালি। ঘটনা তো একই। দেখা যাক। এটা এপসিলন, হুম এপসিলন বাড়ছে মানে ডিআই ডিটি, মানে মানে ডি এপসিলন ডিটি বাড়ছে। এই যে এই জায়গাটা খেয়াল কর, স্লোপ হাই, হুম হুম যত এদিকে যাচ্ছে স্লোপ কমছে, মানে রেট কমছে। রেড স্লোপ কমছে হাই স্লোপ। মানে কারেন্টটা বেশি করে বাড়ার চেষ্টা করছে, কারেন্টটা বেশি করে বাড়ার চেষ্টা করছে মানে ডিআইডিটি ইজ হাই, ডিআইডিটি ইজ হাই মানে ব্যাক ইএমএফ হাই। ঠিক আছে, তার মানে যখন ভোল্টেজ ফাস্ট বাড়ার চেষ্টা করছে, ব্যাক ইএমএফও ফাস্ট বাড়ার চেষ্টা করছে, তার মানে কারেন্ট সব থেকে কম হবে। হ্যাঁ তাই তো। বুঝে গেল? এই যে দেখ, এই যে ছবিটা, মানে এই ঘটনাগুলো আগের বার ঘটছিল না। না আগের বারে ঘটছিল না। এসএল অরোরা পেজ নাম্বার 7.8। ও আগের বার রেজিস্ট্যান্স নিয়েছে, তার পরে আবার একটা কয়েল নিয়েছে সেই হুম, কারণে। এদের আগের পাই বারে বাই টুতে পিছোচ্ছে, ব্যাকইএমএফটা তৈরি হচ্ছিল না, বুঝতে পেরেছি এবার পাই বাই টুতে পিছোচ্ছে। কেন পাই বাই টুতে কিছু। এই যে এটার মাইনাস পাই বাই টু তো এটা নাকি, হ্যাঁ, এটাকে এখানে করে দে। ও পাই বাই মানে মাইনাস, মানে মাইনাসে গেলে যেটা পাই বাই টুতে আসে সেটাই ওর জিরোতে থেকে শুরু হবে। তাহলে ও এটা, এটাটা এখানে হবে, তাই তো? একটু করে পিছোচ্ছে তো। কস কার্ড তৈরি হবে। হ্যাঁ, মা,
তাহলে এটা এখানে আসবে, কস কাট করলে হবে না। সরি, ড্রয়িং স্যার ফোন করছে। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি কি সরি, পারবে যেতে? কি করে পারবো আমি? এটা করতে পারছি না। এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এটা এখানে যাবে, এটা এখানে আসবে, এটা এখানে যাবে। আই পারবে তো। ইয়েস। এটা পিছন থেকে শিফট করলো না? হুম হুম হুম। এটা পিছন থেকে শিফট করলো না? পিছিয়ে গেল না? -5/2 -π/2 তো পিছিয়ে গেল। পিছিয়ে গেলে হুম নেগেটিভ থেকে শুরু হয়েছে। ঠিক আছে। এবার খেয়াল কর, এই জায়গায় স্লোপ হাই, হুম তাই না? এই তো স্লোপ 0, dI/dt 0, পজিটিভ হলো 0। এই জায়গায় ম্যাক্সিমাম, এই জায়গায় 0, বুঝে গেল? এটা I0 মানেটা কি, এটা কখন হয়েছে খেয়াল কর, এই যে এইটা, এইটা কখন হয়েছে, এই জায়গাটায়। এপসিলন সেটাকে যদি আমরা বলি LdI/dt, তার মানে dI/dt যেখানে হাই সেখানে ব্যাক ইএমএফ হাই, তার মানে এই জায়গায় ব্যাক ইএমএফ হাই। এই জায়গাটা কোন জায়গা, এই যে এইটা, ও পিক মানে ব্যাক ইএমএফ পিক, তখন কারেন্ট 0-র কাছাকাছি। আবার ও যখন পড়ছে, এপসিলন যখন পড়ছে, কারেন্ট তখন ম্যাক্সিমাম হয়ে গেছে। আবার কারেন্টের ডাইরেকশনও সুইচ করছে, মানে উল্টো দিকে পাঠাচ্ছে, তার মানে এল এর ভেতর দিয়ে কি হচ্ছে ব্যাপারটা, যখন এসিটা, এটা প্লাস এটাও প্লাস, এটা মাইনাস এটা মাইনাস, এটা মাইনাস তো এটা মাইনাস, এটা প্লাস তো এটা প্লাস, বুঝে গেল? তার মানে কি, এল এর ভেতর দিয়ে কারেন্ট একবার এদিক থেকে যাচ্ছে, একবার ওদিক থেকে যাচ্ছে। তাহলে আমি যে, হ্যাঁ এই কয়েলটা যখন হুম। 180 ডিগ্রি টার্ন করলো, হ্যাঁ, টর্ক 0, টর্ক কোথা থেকে আসছে, এসিতে তো টর্ক ছিল না। টর্ক কোথা থেকে আসছে, ইন্ডাক্টরে আমি অ্যাপ্লাই করেছি, টর্কের কোনো প্রশ্নই নেই। এই যে দরজাটা লাগাও, প্রশ্নই নেই টর্কের। তাহলে I ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি যদি আমি লিখি, সরি -π/2, তাহলে এপসিলন নট বাই ওমেগা এল ইন্টু সাইন অফ ওমেগা টি -π/2। এটা লাইক এরকম না যে V/R, তাহলে এই জিনিসটা অ্যাকচুয়ালি আর এর মতো একটা রোল প্লে করছে, বাট মাইন্ড ইট, এটা কিন্তু আর নয়, ডাইমেনশন কিন্তু আর এর।
ওমেগা এল মাল্টিপ্লাই করে ওহমই আসবে। ডাইমেনশনটা মিলে গেছে বলেই ওরা বুঝতে পেরেছে। সেই জন্য ওমেগা এলকে আমরা বলছি রিঅ্যাক্ট্যান্স। এপসাইলন বাই ওমেগা এর কি যেন এসেছিল কোথা থেকে? ইন্টিগ্রেশন করার সময়। তাহলে দেখ, আমি যদি রিঅ্যাক্ট্যান্স এটাকে বলি এক্স এল, হ্যাঁ মনে মনে রাখ, এক্স এল মানে ওমেগা এল। এক্স এলটাকে যদি ওমেগার সঙ্গে সঙ্গে আমি প্লট করি, ইট ইজ আ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। যত ওমেগা হাই হবে তত ওমেগা বেড়ে যাবে। কেন ওমেগা হাই হলে এক্সেল বেড়ে যাচ্ছে? ফিজিক্সটা বোঝ। ওমেগা হাই হাই মানে কি? কত ফাস্ট এপসিলন চেঞ্জ করার চেষ্টা করছে। তাহলে যত বেশি ফাস্ট এপসিলন চেঞ্জ করার চেষ্টা করবে, ডিআইডিটিও তত ফাস্ট চেঞ্জ হবে। তাহলে ব্যাক ইএমএফ হাই হয়ে যাবে। তো ব্যাক ইএমএফ হাই মানে কি? ওর রিঅ্যাক্ট্যান্স বেড়ে যাচ্ছে, তাই না? তার মানে যত তাড়াতাড়ি ফ্লাকচুয়েট করার চেষ্টা করবে, ডিআইডিটি তত বেশি হবে, তার জন্য ব্যাক ইএমএফ বেশি হবে। তার মানে এল এর ভেতর দিয়ে তুমি যত তাড়াতাড়ি কারেন্টটাকে চেঞ্জ করবে তত ঝামেলা পাকাবে। সেই জন্য ডিসিতে এলের কোনো ঝামেলা নেই, কারণ তার তো কোনো ফ্রিকোয়েন্সি নেই। তাহলে ওমেগা এল জিরো না। এবারে আসি ক্যাপাসিট্যান্স। একই। তাহলে কি করব? তাই তো? ডিকিউ ডিটি করি, হ্যাঁ। এইটা কস অফ ওমেগা টি আমি এরকম লিখছি, this is capacitive reactance 1 by omega c। এটাই ইটসেলফ 1 by omega c ডাইমেনশন হচ্ছে ওহম। ওমেগা সি এর ডাইমেনশন ওহম না, 1 by omega c এর ডাইমেনশন হবে ওহম, এবং সেটাকে বলছি এক্সসি। অ্যান্ড দ্যাট লিডস ওভার ভোল্টেজ প্লাস পাই বাই 2। তাহলে কি দাঁড়ালো? ফেজর কি দাঁড়ালো? আই, এইটা ভি, তার মানে ক্যাপাসিটরের ভেতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, সেই কারেন্টটা ক্যাপাসিটরে যে ভোল্টেজটা রয়েছে তার থেকে 90 ডিগ্রি ফেজে লিড করছে। তাহলে আবার ছবি আঁকি। ইয়েস, ওকে। তাহলে ভেবে দেখ, তাহলে 90 ডিগ্রিতে এগিয়ে থাকে যেটা, সেটা দিয়েই শুরু হবে, তাই তো? তাহলে এটা দিয়ে শুরু হলো, এটা জিরো হলো,
ভ্যালুটা একই করে দিয়েছি ভুল করে, এটা অন্য কিছু হবে, তাই না? হুম হুম তাই তো? এটা ভোল্টেজ, এটা কারেন্ট, এসএল অর্ডার দেওয়া আছে। এটা একটু বড় হয়ে গেল। আচ্ছা হ্যাঁ, মানে ওটা অ্যাডজাস্ট করে নে। এই এসএল অর্ডার ছবিটা দেখে নে, 7.9 পেজ। তোর বইতে দেখ এসএল অর্ডারে কীরকম করে দেওয়া রয়েছে। আইটা মানে ফেজরটা, আইটা লালে দেওয়া আছে, এপসিলনটা গ্রিনে দেওয়া রয়েছে। আমি যে ছবিটা এঁকেছি, যে এইটাকে তুই আরও কিছুটা ঘুরিয়ে দে, দেখ এই ছবিটা চলে আসে। এটাকে যদি তুই ঘুরিয়ে দিস, আরও ঘুরিয়ে দিস, দেখ আইটা যদি এখানে করে দিস। আমি আইয়েরটা সাইজটা একটু বড় করে ফেলেছি, এটা ভুল করেছি, আইয়ের সাইজটা একটু ছোটো হবে। হ্যাঁ, এটা আই ধর, আই সাইড আইটাকে ঘুরিয়ে এখানে আনলাম, তাহলে ভিসিটা এরকম চলে গেল। মাঝখানে অ্যাঙ্গেলটা পাই বাই 2 হ্যাঁ, পাই/2 থাকছে। এবারে যেদিকেই ঘুরি হ্যাঁ, পাই এটাকেই বাই তোর 2 এখানে এপসিলন নট বলছে আর কি। আমি বলছিলাম যে এখানে যে এসি যেটা তৈরি হচ্ছে, হুম, এটা তো সেই একটা কারেন্ট লুপ ঘুরছিল বলে। ঠিক। হ্যাঁ, তো এখানে যেটা 0 পাই যেটা হচ্ছে, এটা হুম, কিসের ফেজ? এটা কি ওই ঘোরার এই অ্যাঙ্গেলটা? এখানে টর্ক ঘটছে না। মানে না, এটা কিসের? অ্যাঙ্গেলটা হচ্ছে ঠিকই বলেছিস, অ্যাঙ্গেলটা হাইপোথেটিক্যাল অ্যাঙ্গেল। ওই অ্যাঙ্গেলটা দিয়ে আমি বোঝাচ্ছি যে ভোল্টেজ ম্যাক্সিমাম হওয়ার কতক্ষণ পরে কারেন্ট ম্যাক্সিমাম হবে অন দ্য সেম কম্পোনেন্ট, অর ভোল্টেজ ম্যাক্সিমাম হওয়ার কতক্ষণ আগে কারেন্ট ম্যাক্সিমাম হয়ে গেছে। এই যে কতক্ষণ, দ্যাট টাইম ইজ রিলেটেড টু অ্যাঙ্গেল। বুঝতে পেরেছি। সেই জিনিসটাকে আমরা অ্যাঙ্গেল দিয়ে বোঝাচ্ছি বা ফেজ অ্যাঙ্গেল দিয়ে বোঝাচ্ছি, এটা ওর ঘোরার অ্যাঙ্গেল না। ঘোরার অ্যাঙ্গেল নয়। ঘোরার অ্যাঙ্গেলের সঙ্গে ছবিতে ম্যাচ করে গেছে, সেটাই ভাবছি। কিন্তু ব্যাপারটা তো কেউ ঘুরছে না। একটা এসি সোর্স লাগলে কি এসি সোর্স দুমদুম করে ঘোরে? তা তো না, তার মধ্যে কারেন্টের ডাইরেকশন চেঞ্জ করছে। আমরা সেই অসিলেশনটাকে একটা সার্কেলের উপরে ফিট করে ঘটনাটাকে বোঝার চেষ্টা করছি, যেটা আমরা এসএইচএম এ করতাম, যে সেটা আমরা এই সিস্টেমে করতাম। SHM তাহলে যে পেন্ডুলাম দুলছে সে কি ঘুরছে সার্কেলে? না না না, তার মোশনটাকে আমি সার্কুলার মোশন দিয়ে বোঝার চেষ্টা করেছি, সেম। বুঝতে পেরেছি। ওই অ্যাঙ্গেলের সঙ্গে তাহলে এখানে দেখ, তুই যদি এক্সি প্লট করিস, এখানে ওমেগা বাড়লে কিন্তু ফল করে যাবে রেজিস্ট্যান্স। মানে এ আবার যত তুই হাই ফ্রিকোয়েন্সি দিবি, ও এসির জন্য জিরো রেজিস্টিভ পথের দিকে এগোবে, আর ডিসিতে ঝামেলা পাকিয়ে দেবে। এই জন্যই বলেছিলাম ক্যাপাসিটারে ডিসি ব্লক করে দেয়, কারণ ডিসির ওমেগা জিরো, মানে রিয়াক্টেন্স ইজ ভেরি হাই, পাস করতেই দেবে না। লিখতে পারবে আরেকবার করতে হবে। একদম নতুন জিনিস হয়ে যাবে। এটা আমি কি আঁকলাম, সরি, পড়ে যাবে এক্স। আচ্ছা, ওমেগা মানে কিন্তু 2πf, হ্যাঁ মনে রাখিস। এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি। এটা বুঝতে এই হলো, এই হলো হচ্ছে ইন্ডিভিজুয়াল তিনটে কম্পোনেন্ট, রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটার। এরা থাকলে এসি সার্কিটে কি বিহেভিয়ার শো করে। বোঝা গেল? তাহলে এটাতে কি চলছে, ফেজরটা এঁকে দিচ্ছি, ভি আই, এটাতে কি আই ভি, এটাতে কি আই ভি। এরা কেবল একা একা আছে, সেপারেটলি, এটা সেপারেট ছবি আঁকলাম, সেপারেটলি এল এর সঙ্গে আর নেই, আর এর সঙ্গে সি নেই, কিছু নেই, একা একা আছে। কম্বাইন করলে কি হবে? এইবার প্রশ্ন, কম্বাইন করলে কি হবে? এটা
না মানে অবশ্যম্ভাবী একটা ব্যাপার যে কম্বাইন করলে কি হবে। অবশ্যম্ভাবী মানে? অবশ্যম্ভাবী মানে মনে হচ্ছে যে মানে কি বলবো, ফিজিক্স তো এভাবেই এগোয় যে আলাদা আলাদা করে নেওয়ার পরে তারপরটা এটাই হবে যে জয়েন করতে হবে, তাই না? এটাকে জয়েন করছি, একটা দেখাচ্ছি, আর এর সঙ্গে এল কে আমি জয়েন করে দিলাম। বুঝতে পারছি, অনেক কিছু ঘটবে। এই এটাকে আমি জয়েন করে দিলাম। এবার কি ঘটবে, ঠিক আছে? ভালো করে বোঝ। আমরা এই ঘটনাটার জন্য এসএল অরোরার যে টেকনিকটা রয়েছে সেটাই ফলো করছি যাতে করে তোর বুঝতে সুবিধা হয়। ভালো করে বুঝে নে, আমার কথাটা ভালো করে বুঝে নে। আর এর মধ্যে যে ভোল্টেজ তৈরি হবে তাকে আমি একটা ভেক্টর বলবো, এল এর মধ্যে যে ভোল্টেজ তৈরি হবে তাকে আমি একটা ভেক্টর বলবো। এরা দুজন সিরিজে আছে, তার মানে এটা কনফার্ম এদের দুজনের মধ্যে কারেন্ট আলাদা আলাদা ফেজে থাকতে পারে না। কি করে সম্ভব? কারণ এরা সিরিজে আছে, তাই কারেন্টটাকে ডেফিনেটলি আমি একটা ভেক্টর বলবো, বাট সেই ভেক্টরটা এই দুজনের ভেতর দিয়ে একই ফেজে পাস করবে। যখন ম্যাক্সিমাম কারেন্ট তখন দুজনের ক্ষেত্রেই ম্যাক্সিমাম, যখন মিনিমাম তখন দুজনের জন্যই মিনিমাম। এবার এই কথাটাকে আর একটা ল্যাঙ্গুয়েজ বাড়াচ্ছি। যখন কারেন্ট আর এ ম্যাক্সিমাম তখন আর এর মধ্যে ভোল্টেজ ম্যাক্সিমাম, বিকজ দে গো উইথ সেম ফেজ। কিন্তু যখন আর এ কারেন্ট ম্যাক্সিমাম তখন এলেও কারেন্ট ম্যাক্সিমাম, কিন্তু তখন এলে ভোল্টেজ 90 ডিগ্রিতে পিছিয়ে আছে। ভাবছিলাম এরকমই হয়তো ব্যাপারটা বলতে হবে। তাহলে বোঝা গেল? ল্যাঙ্গুয়েজে বললাম, ছবি এঁকে দিচ্ছি। তাহলে প্রথমে আমি এরকম ভাবি, তোর এসএল অরোরার কনভেনশনই ফলো করছি আমি, অ্যাজ ইফ ভি আর ভেক্টর, তার মানে আই আর ইন্টু আই ভেক্টর, অ্যাজ ইফ ভেক্টর হিসেবে ট্রিট করছি। ভি এল ভেক্টর, তার মানে এক্স এল ইন্টু আই ভেক্টর, অসুবিধা তো নেই। এটা বুঝতে পেরেছিস তো, এক্স এল ওমেগা এলটা। আর এদের দুজনকে যোগ করলে নিশ্চয়ই সার্কিটের টোটাল ভোল্টেজের সঙ্গে সেটা একই হতেই হবে, অবশ্যই। হতে হবে। ছবি আঁকি, দেখ, দিস ইজ ভি আর ভেক্টর, তাহলে ডেফিনেটলি এটা আই, কারণ দুজন একই ফেজে থাকে। এটা যদি ভি আর হয় আর এটা যদি আই হয়, তাহলে ডেফিনেটলি ভিএল আই এর সঙ্গে 90 ডিগ্রি ফেজে এগিয়ে আছে, সো দিস ইজ ভিএল। একদম। এই যে এটাকে এখানে শিফট করে রেখেছি। তাহলে এই দুজনকে অ্যাড করলে আবার এপসিলন হয়, ভেক্টর অ্যাড থার্ড, ট্রায়াঙ্গেল ল, লাগছে। ট্রায়াঙ্গেল ল। হ্যাঁ হ্যাঁ। তাহলে এটাও ঠিক, এপসিলন ইকুয়াল টু রুট ওভার অফ ভিএল এর মড স্কোয়ার প্লাস ভিআর এর মড স্কোয়ার। একদম। কি? আচ্ছা, ইজ ইকুয়াল টু ভিএল কত পেয়েছিলি? আই এক্সেল ইন্টু আই, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই তো? এটাই তো পেলাম। আচ্ছা, ভিএল এর ভ্যালু কত? আই নট ইন্টু এক্সেল মড আর কি। ভিআর কত? আই নট ইন্টু আর 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 আই নট ইন্টু আর।
তাহলে আই নটটাকে বের করে নি। I naught root under r square plus epsilon square. তাহলে এটা এপসিলন নট, L. তাই তো? হুম। আমি মাপবো কি? এপসিলন বাই রুট টু। কেন হাফ টাইমেরটা মাপছো? টোটাল কি শিখেছিলাম স্টার্টিংয়ে? এসি কম্পোনেন্ট কি মেজার করে? RMS। তাহলে এই রিলেশনটার মানে হচ্ছে, এপসিলন আর এম এস ইজ ইকুয়াল টু আই আর এম এস ইন্টু জেড। জেড ইজ দিস, ইজ জেড ইম্পিডেন্স। ইউনিট। না, আর স্কোয়ার প্লাস রিঅ্যাকট্যান্সকে বলে একসঙ্গে ইম্পিডেন্স। সো আই আর এম এস ইজ ইকুয়াল টু এপসিলন বাই ইম্পিডেন্স। এটাও ঠিক, আই নট ইজ ইকুয়াল টু এপসিলন নট বাই জেড, কোনো ভুল নেই, কারণ রুট টু কেটে যাবে। এটাও করা যায়, কিন্তু এটা এসি যন্ত্র মাপতে পারবে না, মাপতে পারবে এটাই। আমাদের যদি জানার দরকার হয় রুট টু দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে ফেজ কত? এখন কি আর কারেন্ট ভোল্টেজ একই সঙ্গে যাচ্ছে? তাকা, কারেন্ট তো এভাবে যাচ্ছে, সার্কিটের ভোল্টেজ তো, নেট ভোল্টেজ তো এটা। তাহলে সার্কিটের কারেন্ট আর সার্কিটের ভোল্টেজ, আই রিপিট, সার্কিটের কারেন্ট সার্কিটের ভোল্টেজের মধ্যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে ফাই। এল এর ভোল্টেজ, এল এর কারেন্ট বলছি না, সার্কিটের ভোল্টেজ মানে তারা সিরিজে আছে, মানে দুজনের জন্য একই। কি তুমি কি আনতে যাচ্ছ? দাঁড়াও আমি চলে যাচ্ছি, 2 মিনিট দাঁড়াও। ও কেন? সেটা কতক্ষণ লাগবে? আমার 1-2 মিনিটের কল। ঠিক আছে, তাহলে তুমি যাবে? হ্যাঁ যাচ্ছি আমি, ওকে আর প্রবলেম করতে দিয়ে যাচ্ছি। তাহলে এটা বোঝা গেল? না না না, তাহলে এই দুটো জিনিস বোঝা গেল। আচ্ছা, নেট যে ভোল্টেজ আর কারেন্টের মাঝখানে অ্যাঙ্গেল। গুড, পরিষ্কার দেখ দেখি। আলটিমেটলি দিস ইজ ভিএল বাই ভিআর tan phi। হ্যাঁ, চলো বসাও। ঠিক আছে। মড IRMS into Excel, IRMS into R, this is Excel by R, so omega L by R, so phi this is equal to tan inverse omega L by R. আলটিমেটলি কারেন্ট ভোল্টেজের থেকে ছবি কি বলছে, পিছিয়ে আছে না এগিয়ে আছে? পিছিয়ে আছে। কারেন্ট কি দিয়ে লিখে, ভোল্টেজ কি দিয়ে লিখেছিলাম? সাইন ওমেগা টি। তাহলে কারেন্টকে কি লিখবো? sin omega t minus গুড, আই ইকুয়াল টু আই নট সাইন অফ ওমেগা টি মাইনাস ফাই। শেষ, ফাই হচ্ছে এইটা। ঠিক? জায়গাটা বসিয়ে দিলে। হ্যাঁ হ্যাঁ জায়গা। হ্যাঁ, ওটা বসিয়ে দেবো, ট্যান ইনভার্স ওমেগা এল বাই আর। ওমেগা মানে 2πf, এল এর ভ্যালু বলে দেবে, আর এর ভ্যালু বলে দেবে, ট্যান ইনভার্স নেবো, ফাই বেরোবে। ওকে, তারপরে তিনটে একসঙ্গে জোড়া হবে। তাহলে এবার হচ্ছে আরসি সার্কিট। ঠিক আছে, রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, এসি। তাহলে এখানে আমি কি লিখব? আমার যে কথাগুলো লেখা ছিল সেগুলো সব একই থাকছে। ভিআর ভেক্টর মানে আই ইন্টু আর,
ভি আর হচ্ছে আই আর, ভিসি হচ্ছে আই এক্সি, যা করেছিলাম। তাহলে এর ফেজার কেমন হবে দেখা যাক। ভি আর 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 সি সিরিজে আছে, কারেন্ট এক ফেজে যাবে, আর এর ভেতর দিয়ে যা আছে সেটাও তাই। আই ক্যাপাসিটরের ভোল্টেজ 90 ডিগ্রিতে পিছিয়ে রয়েছে, যদিও আমি ভিআরটা এমন এঁকেছি যেন মনে হয় বড় ছোট হতেই পারে, আমি অ্যাকর্ডিং টু স্কেল আঁকি। তাহলে এইটাকে আমি যদি শিফট করে এদিকে আঁকি অসুবিধে নেই, ভিআর আই, এটা ভিসি, তাহলে এটা সার্কিটের ভোল্টেজ এপসিলন, এপসিলন ভেক্টর ইজ ইকুয়াল টু ভিআর ভেক্টর প্লাস ভিসি ভেক্টর। একটা জিনিস মনে রাখ, একটা মনে কেন মনে রাখতে বলছি, এই প্রশ্ন যখন আমি পড়েছিলাম তখন আমার মনে এরকম অদ্ভুত প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে যে ভেক্টর কোথায় যাচ্ছে, তো সার্কিটে কারেন্ট, একটা ভোল্টেজ সোর্স আছে, একটা ভোল্টেজ সোর্স আছে, ভেক্টরটা কোথায়? ভেক্টরটা আমরা ভাবছি ভোল্টেজ অ্যাজ এ ভেক্টর, কারেন্ট অ্যাজ এ ভেক্টর, আমাদের নিজেদের সুবিধের জন্য, ক্যালকুলেশনটাকে ইজি করার জন্য, বোঝার জন্য আমরা এগুলোকে ভেক্টর বলে ভাবছি। ওই ফোর্সের মতো ওরকম ভেক্টর ভাবার দরকার নেই, এটা ভেক্টর না, ডেফিনেটলি না। আই তো না, না, ভিটা ভোল্টেজ এটা তো একটা একটা আলটিমেটলি তো এটা একটা এনার্জি, তাই না? এনার্জি তো একটা স্কেলার কোয়ান্টিটি। আমরা ভাবছি এই যে অল্টারনেটিং যে চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে, ফেজ হচ্ছে, এই জিনিসগুলোকে আমরা ভেক্টরের মতো করে ভাবছি। ক্যালকুলেশনে সুবিধার জন্য। এক্স্যাক্টলি, সেই জন্য রোটেটিং ভেক্টর আমরা নাম দিয়েছি। যদি নাই হয় তাহলে ভেক্টর অ্যালজেব্রা কি করে লাগালো? ভাবছি ভেক্টরের মতো করে বিহেভিয়ারটা শো করছে, ও ফেজে অ্যাড হচ্ছে না। ভেক্টর অ্যাডিশন মানে কি জানিস? ফেজ অ্যাডিশন। দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যা থাকবে তার ম্যাগনিটিউড সেরকম বেরোয়, রেজাল্ট্যান্ট ভেক্টরও সেরকম বেরোয়। আরে অ্যাঙ্গেল মানেই তো ফেজ, তাই এই ফেজ রিলেশনশিপ এখানে পেয়ে গেছি, তাই ভেক্টরের মতো করে চালিয়ে দিচ্ছি। তো এটা কি হলো? এটা হলো এপসিলন ইজ ইকুয়াল টু, কি লিখেছি, হ্যাঁ ওই এখানে এপসিলন নট স্কোয়ার দিয়েছে, হ্যাঁ, ভি জিরো আর স্কোয়ার প্লাস ভি সি জিরো স্কোয়ার, আই জিরো ঠিক। মনে কর ভি সি জিরো কি পেয়েছিলাম, এই যে এই আই আই ইন্টু ওমেগা সি, এটাই তো আই নট পেয়েছিলাম, এটাই তো আই নট পেয়েছিলাম, আই নট ইন্টু এক্সি, তার মানে এপসিলন নট, একই হিসাব। তাহলে এবার কি লিখছি, আই নট মানে এপসিলন নট বাই এক্সি, সরি জেড, এক্সি তো নয়, এখন জেড হয়ে গেছে কারণ আর ঢুকে পড়েছে। তাহলে এখানে জেড মানে কি হলো, রুট ওভার অফ ফাই কত, এই যে এইটা ফাই, এটা বাই এটা, tan ইনভার্স 1 বাই ওমেগা সি আর। তাহলে ইকুয়েশন কি লিখবো, আই ইজ ইকুয়াল টু আই নট
সাইন অফ ওমেগা টি প্লাস ফাই। হয়ে গেল। এই ফাই অঙ্ক দিলে এই সব বের করবি। আবার এখানে এই জিনিসটাও মনে রাখ, এপসিলন আর এম এস ইজ ইকুয়াল টু আই আর এম এস ইন্টু জেড, এই জেড। ওকে, ঠিক। আর একটা এলসিআর হয়ে গেল। আই আর আর দিয়ে হবে, আই আর সি দিয়ে হবে না? আই আবার সি কি? ইন্ডাক্টরের ক্যাপাসিট্যান্স না, হবে রেজিস্ট্যান্স দিয়ে তো দেখা না, সেটাও হবে, সেটাও হবে, সেটা ওই এলসিআরই বুঝে যাবো। তুই আবার কলকাতা কবে আসবি? পরের সপ্তাহে, মানে সামনের সপ্তাহে আসবো। দিগন্তি দাদা চলে আসবে। না দেরি মানে চলে আয়। দিদান এসেছিল আমার বড় মাসির বাড়িতে থেকে গেল। ওকে, এখানে কি করব আমি দেখ, মজাদার ব্যাপার, শুধু ফেজার আঁকলেই গল্প শেষ। ভিআর আই, এল এগিয়ে আছে, সি পিছিয়ে আছে। যদি মনে করি ভিএল গ্রেটার দেন ভিসি, তাহলে ছবিটাকে ছোট করে আমি এরকমও আঁকতে পারি, ভিআর আই এইটুকু হয়ে গেল, দ্যাট ইজ ভিএল মাইনাস ভিসি। এটা হলো এপসিলন। যদি মনে করি না ভিসি গ্রেটার দেন ভিএল, তাহলে কি হবে? মানে এটা বেশি এটার থেকে। ঠিক, ওকে। দেখ কি লিখছি, আই নট আর স্কোয়ার প্লাস, আচ্ছা ভিএল মাইনাস ভিসি করি বা ভিসি মাইনাস ভিএল করি, হয় ওমেগা এল মাইনাস ওমেগা সি, না হলে 1/ওমেগা সি মাইনাস ওমেগা এল, এই তো ব্যাপারটা হবে। এক্সি মাইনাস এক্সেল, না হলে এক্সেল মাইনাস এক্সি, এই তো ব্যাপার। তার স্কোয়ার তুই কাকে আগে লিখলি কাকে পরে লিখলি কি আছে, কি যায় আসে? তাহলে এক কথা লিখলাম এক্সি মাইনাস এক্সেল এর হোল স্কোয়ার, অর এটাকে আমি এরকমও লিখতে পারি এক্সেল মাইনাস এক্সির হোল স্কোয়ার, যদি এক্সেল গ্রেটার দেন এক্সি হয়, যদি এক্সি গ্রেটার দেন, কিন্তু রেজাল্ট একই হবে কারণ স্কোয়ার করছি। সরি, এটা এপসিলন নট, এই তাহলে এপসিলন নট দিস ইজ ইকুয়াল টু আই নট টু রুট ওভার অফ, একটু খুলে লিখি, ঠিক। দেখ কারেন্টকে যদি আমি বলি আই আর এম এস, দিস ইজ ইকুয়াল টু এপসিলন আর এম এস বাই জেড, হচ্ছে এটা জেড, লিখে রাখলাম। ওকে, খেয়াল কর আই আর এম এস ইকুয়াল টু এপসিলন আর এম এস বাই জেড, জেডের মধ্যে ঢুকে বসে আছে এই জিনিসটা। কোনো কারণে যদি ওমেগা এল ইজ ইকুয়াল টু 1/ওমেগা সি হয়, তাহলে এই পার্টটা জিরো, তাহলে এই পুরো ফ্যাক্টরটা হয়ে যাবে আর। তার মানে কি বলতো, ভিএল ইজ ইকুয়াল টু ভিসি,
ভিএল ইজ ইকুয়াল টু ভিসি, এটা ইজ ইকুয়াল টু এটা, মানে ভিএল ইজ ইকুয়াল টু ভিসি। তার মানে দুজন দুজনকে ক্যান্সেল করে দিয়েছে বাই ফেজ, কিন্তু অনেক ভ্যালু তাদের, অনেক ভ্যালু হতে পারে। 20 ভোল্ট অ্যাপ্লাই করেছিস, দুজনের ভ্যালু 200 ভোল্ট হতে পারে, কিন্তু থাকবে না, দেখতেই পাবি না। তুই ভিএল আলাদা করে মাপ, 200 ভোল্ট দেখাবে, ভিসি আলাদা করে মাপ, 200 ভোল্ট দেখাবে, দুজনকে একসঙ্গে মাপ 0 ভোল্ট দেখাবে, কারণ ফেজ ক্যান্সেলেশন। তা হ্যাঁ, ওদের জন্য আলাদা করে কোনো কারেন্ট তৈরি হবে না। কারেন্ট তৈরি হবে না, ভোল্টেজ কোনো তৈরি হচ্ছে না। হ্যাঁ, ভোল্টেজ আমি তো এক্সপ্লেন করে দিচ্ছি, দেখ কারেন্টের কি এক্সপ্রেশন দাঁড়াবে, বুঝে না কি হচ্ছে। তাহলে আই আর এম এস দিস ইজ ইকুয়াল টু এপসিলন আর এম এস বাই যদি জেড হয়, অ্যান্ড ইফ ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি ইকুয়াল টু 0, দ্যাট মিনস ওমেগা এল ইজ ইকুয়াল টু যদি 1 বাই ওমেগা সি হয়, তাহলে চোখ কান বন্ধ করে জেড ইজ ইকুয়াল টু আর, তাই তো, কারণ ওই পার্টটা তো 0 হয়ে গেছে। তাহলে আই আর এম এস দিস ইজ ইকুয়াল টু এপসিলন আর এম এস বাই আর when xl is equal to xc। তার মানে সার্কিট যেটা ছিল, এলসিআর সার্কিট যেটা ছিল, পুরোটাই হয়ে গেল রেজিস্টিভ ইন নেচার। রেজিস্ট্যান্সটা বাড়েও নেই কমেও নেই। ওটা একই থাকবে। অ্যান্ড দিস কন্ডিশন যখন ওমেগা এল ইজ ইকুয়াল টু ওমেগা সি ইজ কল্ড রেজোনেন্স। রেজোনেন্স ইয়েস, কেন? রেজোনেন্স মিনস কারেন্টটা ম্যাক্সিমাম হয়, কারণ ডিনোমিনেটরটা মিনিমাম হচ্ছে সব থেকে, তাহলে ম্যাক্সিমাম। তাহলে কোন ফ্রিকোয়েন্সিতে এটা হয় না, ওমেগা এল ইজ ইকুয়াল টু যদি 1 বাই ওমেগা সি হয়, সো ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই এল সি, সো ওমেগা ইজ ইকুয়াল টু 1 বাই রুট এল সি, সো এফ ফ্রিকোয়েন্সি is equal to 1 by twice pi root over of LC. ওমেগা বাই 2 পাই না। হুম, এই কথাগুলো পুরোটা লেখা আছে। রেজোনেন্স কন্ডিশন পেজ নাম্বার 7.22 সব ডিরাইভ করা আছে, 7.23তেও রয়েছে। শুধু এখানে একটা নতুন জিনিস আমরা পড়ব, যার নাম দিয়েছি আমরা শার্পনেস অফ রেজোনেন্স অর কোয়ালিটি ফ্যাক্টর। নতুন জিনিস, চ্যাপ্টারে আর কি আছে? শেষ না, পাওয়ার আছে। পাওয়ারটা কি পড়াবো নাকি ভাবছি, নিতে পারবি তো? এলসি অসিলেশনস আছে না, এতটা দেওয়া যাবে না, ইম্পসিবল, দরকার নেই। শুধু এলসি সার্কিট শার্পনেস অফ রেজোনেন্সটা করাচ্ছি, এই পর্যন্ত থাকবে। এটাকে এই করতে করতেই তো অবস্থা খারাপ হয়ে গেছে। এটাই ভাবছিলাম যে এই পড়েই কাটতে পারলে হয়। আমার বাড়ি দিয়ে গেলাম কি এমএসসি স্যার অনেক কিছু করে শার্পনেস অফ রেজোনেন্স, এই ঘটনাটাকে আমি বোঝাই। হ্যাঁ, 6টা বাজবে একটু বোঝ। শান্তি পাবে। কারেন্টের এক্সপ্রেশন কি পাচ্ছি, আই আর এম এস দিস ইজ ইকুয়াল টু এপসিলন আর এম এস বাই জেড। এই জেডের মধ্যে কে আছে, আর আছে, আর ওমেগা এল সি আছে। তার মানে আর এল সি তো এগুলো চেঞ্জ করবে না, আমার হাতে চেঞ্জ করার অপশান আছে হচ্ছে ওমেগাটাকে। তার মানে ওমেগাটাকে যদি আমি চেঞ্জ করি কারেন্ট চেঞ্জ করবে। ভালো করে বুঝে নে কথাটা, ওমেগা যদি আমি চেঞ্জ করি কারেন্ট চেঞ্জ করবে। আমি যদি সেই প্লটটা করি যে ওমেগাটাকে 0 থেকে শুরু করে অনেকটা দূর পর্যন্ত বাড়ালাম, তাহলে কারেন্টটা কীরকম করে ভ্যারি করবে, তার গ্রাফটা হচ্ছে এইটা। দেখ, এদিকটা ওমেগা প্লট করছি, এদিকটায় কারেন্ট প্লট করছি।
এই যে ফ্রিকোয়েন্সিটা, এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ওমেগা নট, মানে এটা। এই ওমেগাটাকে ওমেগা নট বলছি, দ্যাট ইজ এফ নট, এফ নটও বলতে পারিস। তাহলে কোন ফ্রিকোয়েন্সিতে এটা হাই হলো না ওমেগা নট, এটাকে বলছি আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, যেখানে কারেন্টটা ইজ ম্যাক্সিমাম হলো। যদি হাই রেজিস্ট্যান্সে একটা গ্রাফ করিস তাহলে দেখবি সেই গ্রাফটা একই হচ্ছে, এরকম পিকটা একই জায়গায় হবে, এল আর সি ঠিক আছে, আরটাকে চেঞ্জ করে দিয়েছি, এটা ভেরি হাই, এটা এটা যদি R1 হয়, এটা যদি R2 হয়, তাহলে R1 ইজ গ্রেটার দেন R2, পিক নেমে চলে আসবে। কিন্তু রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি একই জায়গায় হবে, কারণ ওটা ডিপেন্ড করে এল আর সি এর ওপরে। আরও হাই কর, তাহলে আরও নিচে নেমে যাবে। এবার দেখা যাচ্ছে যে যেখানে এটা রয়েছে পিক, তার থেকে 1/√2 তে নেমে আয়। ধর এটা পিক ভ্যালু, এটা I0/√2। এই যে দুটো ফ্রিকোয়েন্সি পাওয়া যাচ্ছে, এদের গ্যাপ যেটা হয়, বাই ওমেগা নট, দ্যাট ইজ কল্ড কিউ ফ্যাক্টর। শার্পনেস অফ রেজোনেন্স মানেটা বোঝ। পিকটা যদি আমি খুব তাড়াতাড়ি রিচ করি, দুটো গ্রাফ করছি, এই একটা, আরেকটা হচ্ছে এরকম, কোনটা শার্প? এটা শার্প, তাহলে এটার কিউ বেশি। ডিফারেন্সটা তো কমে যাচ্ছে। ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। হ্যাঁ, কমে যাচ্ছে, কমে যাচ্ছে বলে তো বেড়ে যাচ্ছে। কি? বোঝা গেল? বুঝেছি। এখানে দুটো প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই কোয়ালিটি ফ্যাক্টর অ্যান্ড হোয়াট ইজ শার্পনেস অফ রেজোনেন্স। শার্পনেস অফ রেজোনেন্স কথাটার মানে হচ্ছে যে যত এই ওমেগা 2 মাইনাস ওমেগা 1 কম হবে, তত তাড়াতাড়ি কারেন্ট উইল রিচ দ্য পিক ভ্যালু। The first it reaches the peak value, the resonance curve is sharp. Obviously তার কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর। এটা হাই মানে শার্পনেস অফ রেজোনেন্সও হাই। এইটুকুই পড়া। এই পার্টটা আমি বাদ রাখলাম। হ্যাঁ দেখ, এই যে এক্সপ্রেশন ফর কিউ ফ্যাক্টর, এটা আমি বাদ রাখলাম। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু এটার কোশ্চেন দেখবি, নিউমেরিক্যাল দেখবি, অঙ্ক নেই তো? ওর উপরে কিছু কিউ ফ্যাক্টরের অঙ্ক থাকলে শুধু ওমেগা নট দিয়ে থাকলে দেখ করবি, আর বাদ দিয়ে কিছু করার দরকার নেই। এটা ডিরাইভেশন, এটা দরকার নেই। আচ্ছা আচ্ছা। সব অঙ্ক করানোর জন্যই আমি তোকে এগুলো করিয়ে দিলাম এতটা। অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না আর। পাওয়ার তো পড়াইনি তো করবিই না, ছেড়ে দে, তার আগে পর্যন্ত সব ঠিক। এটা হচ্ছে পাওয়ারের আগে অবধি। হ্যাঁ, কত লিখে পেজ নাম্বার? চোখ কয়েলের আগে অবধি, আচ্ছা, বুঝতে পারলাম। 7.30 আগে পর্যন্ত, বিফোর 7.30। মনু তোর জন্য একই কাজ, 7.30 আগে পর্যন্ত হয়ে গেল।